গেল 13ই মার্চ প্রেস ক্লাব অফ ইন্ডিয়া দিল্লিতে একটা ইফতার আয়োজনে, সেখানে জাহাঙ্গীর কবির নানক মানে আওয়ামী লীগের নেতৃবৃন্দর আয়োজনে একটা ইফতার আয়োজন হয়েছে। তোর বড় বড় নেতারা তো দামি টুপি পরে লন্ডনে আমেরিকা বসে ইফতার পার্টি দিতেছে, তুই অন্যরা ইফতার না করে তুই নিজে আগে ইফতারটা কর। সেখানে একটা লুকোচুরি রকমের ভাব, যদিও প্রকাশ্যে একটা আয়োজন, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় আয়োজনটা হচ্ছে, কিন্তু এই যে কারা ছিলেন সেটি বলা হচ্ছে না। ফ্লপ হয়েছে, এই জন্য বলছে না শেখ প্রোগ্রাম হাসিনার সাথে ফ্লপ। ধরেন, কিন্তু কিন্তু ব্যক্তি সেখানে ডাক কেন, মানে ব্যক্তি ডাকবেনই বা কেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তিনি বলছেন যে ভারতের আশীর্বাদেই ক্ষমতায় গেছে বিএনপি। ভারতের সংসদে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আপনি শোক প্রস্তাব করলেন। এর আগে অনেক রাষ্ট্রপতি আরো অনেক প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেছেন, তাদের কারো নাম কি সংসদে শোক প্রস্তাব দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। যাদের একটু লজ্জা শরম আছে তারা বলে পালিয়ে এসেছে, আর যাদের লজ্জা শরম নাই তারা বলে তারা নাকি স্থান পরিবর্তন করেছে। 17 বছর আওয়ামী লীগের যে তৃণমূলের খবর হইলো না, এখন শুধু তৃণমূল আর তৃণমূল। আহা, একদিনে তো আর ঝড় উঠে না, একদিনে তো আর স্রোত তৈরি হয় না, একদিনে পৃথিবীও তৈরি হয় না। বাইবেলও বলা আছে 6 দিন লাগছে পৃথিবী তৈরি হইতে। আপনাদেরকে একটু শনি কাটছে কিনা বা কিছু কপাল খুলছে কিনা? যেমন ধরেন কোথাও কোথাও দেখা যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ তারা ইফতারের আয়োজন করছে, প্রকাশ্যে ইফতারের আয়োজন করছে। আওয়ামী লীগ নেতাদের অনেকের জামিন হচ্ছে। আপনার পরিসংখ্যান ভুল। জামিন হচ্ছে এবং জেল গেট থেকে আবার গ্রেপ্তার হচ্ছে, আপনার পরিসংখ্যান ভুল। জুলাই আগস্টের যে মামলাগুলো সেগুলোতে জামিন হচ্ছে না, আপনার ভুল। মানে আগে আপনার অনুষ্ঠানে মাঝে মাঝে তারেক রহমানের কড়া সমালোচক আপনি ছিলেন, সেখানে তাকে উন্মাদ প্রায়ও বলতেন কখনো কখনো। এখন কি আপনার মূল্যায়নটা একই রকম আছে নাকি? না, আমি এই ধরনের কথা তো বলি নাই, তবে আমি বলেছেন, আমি একদম দেখে বলছি, আজকেই দেখছিলাম আপনাদের আমলের রাষ্ট্রপতি এখন আপনাদেরকে, মানে আপনাদের আমলকে ফ্যাসিস্ট আমল বলছে। উনি যদি বলে বসেন যে আপনারা যখন দেশ ছেড়ে চলে গেলেন আমার একটু সাথে নিয়ে যাইতেন, জনাব শাহাবুদ্দিন এবং শিরিন শারমিন চৌধুরী দুজনকে আমি বলে দিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। গেল 13ই মার্চ দিল্লি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় এক ইফতার পার্টির আয়োজন করেছে আওয়ামী লীগ। সাংবাদিক জুলকারনাইন সাইদের ফাঁস করা একটি ছবিতে সেখানে দেখা গেছে জাহাঙ্গীর কবির নানককে। সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা, যদিও তাদের নাম প্রকাশ না করে বরং একরকম চেপেই গেছে দলটি। কিন্তু কেন, কি উদ্দেশ্য ছিল সেই আয়োজনের? কারা ছিলেন আমন্ত্রিত, কারা এলেন আর কারা এলেন না? বিভিন্ন সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে দলের নেতাদের সরাসরি বৈঠক সহ বিভিন্ন ইস্যুতে এমন গোপনীয়তা কেন? এদিকে সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জানিয়েছেন সামনের সব নির্বাচনে অংশ নেবে তার দল। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে জয়ীও হয়েছে আওয়ামী লীগ প্রার্থীরা। অন্যদিকে আওয়ামী লীগের জয় বাংলা বলা রাষ্ট্রপতির বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলেও কোথায় আওয়ামী লীগের স্পিকার শিরিন শারমিন চৌধুরী? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। রাশেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আপনার কাছে যেই প্রসঙ্গটি দিয়ে শুরু করবো, আসলে কয়েকটা বিষয়ে কথা বলবো বরাবরের মতোই। প্রসঙ্গ যেটি দিয়ে শুরু করি যে গেল 13ই মার্চ প্রেস ক্লাব অফ ইন্ডিয়া দিল্লিতে একটা ইফতার আয়োজনে, সেখানে জাহাঙ্গীর কবির নানক মানে আওয়ামী লীগের নেতৃবৃন্দর আয়োজনে একটা ইফতার আয়োজন হয়েছে বলে জানা যাচ্ছে। সেটির একটা ছবি প্রকাশ করেছেন সাংবাদিক জুলকারনাইন সাইদ, এবং তার প্রেক্ষিতে সেটিকে রেফার করে আপনাদের দলের অ্যাক্টিভিস্ট বা আইনজীবী নিঝুম মজুমদার তিনি বলছেন যে মানে জুলকারনাইন স্যার বলেছেন সেখানে বেলজিয়াম থেকে গিয়ে হাসান মাহমুদও জয়েন করেছিলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু নিঝুম মজুমদার বলছেন না, হাসান মাহমুদ যান নাই, কিন্তু কারা ছিলেন তাদের নাম আবার তিনি সেখানে প্রকাশ করেন নাই। আপনি কি জানেন আসলে কি হয়েছে, মানে কারা আয়োজন করেছিল, কারা সেখানে অতিথি হিসাবে এসেছিলেন বা কারা আসেন নাই আমন্ত্রিত হয়েও? আপনাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে আপনার ওদের প্রেস ক্লাবের যিনি সভাপতি তিনি মোস্ট লাইকলি এই দাওয়াতটা বা নিমন্ত্রণটা আয়োজন করার ক্ষেত্রে পুরো ভূমিকা পালন করেছেন। এবং আমরা সোশ্যাল মিডিয়া থেকে যতটুকু পাই, কারণ আসলে তো এখন আমাদের দলের বেশিরভাগ অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছে। আপনার একেবারে কনভেনশনাল মিডিয়া বলতে যা বোঝায় তার মাধ্যমে কোনো বিবৃতি দেওয়া বা কোনো স্টেটমেন্ট দেওয়ার জায়গায় তো আমরা অনেকদিন ধরে নাই।
সোশ্যাল মিডিয়া থেকে আমরা যেটা পাচ্ছি যে আসলে ওই দাওয়াতটাতে যাদেরকে দাওয়াত করা হয়েছিল মূলত ফিউ ইন্ডিয়ান পলিটিশিয়ানস অ্যান্ড ফিউ মেইন স্ট্রিম জার্নালিস্ট, তারা কেউই আসলে খুব একটা সাড়া দেন নাই বা উপস্থিত হন নাই। তো সেটা না হওয়ার পিছনে সঙ্গত কারণ আছে, কারণ আসলে আওয়ামী লীগ বলতে তো অন্য যারা দাওয়াত দিচ্ছেন বা দাওয়াত খেতে চাচ্ছেন বা দাওয়াত খাওয়াতে চাচ্ছেন তাদেরকে খুব একটা বাইরের বিশ্বের মানুষ ওইভাবে নেতৃস্থানীয় মনে করেন না। আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের সভানেত্রী ফ্যাক্টর, সুতরাং এদের দাওয়াত আসলে কতটুকু সাড়া দিবে সেটা প্রশ্ন থেকে যায়। আর ভারতীয় গণমাধ্যম বলুন বা, কি উদ্দেশ্যে এই দাওয়াতটা ছিল? হ্যাঁ আমি সেই জায়গায় আসছি, ভারতীয় গণমাধ্যম বলুন বা ভারতীয় রাজনীতিবিদ, তাদের কাউকে বোকা মনে করার কোনো সুযোগ তো নাই। তাদের নিজস্ব একটা রিসার্চ এবং একটা অ্যানালিসিসের জায়গা আছে। সেই জায়গা থেকে কোন নেতার কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু জনপ্রিয়তা আছে বা কার কতটুকু মেকানিজম আছে কোনো পরিবর্তন আনার, আহ সেটা তো একটা ফ্যাক্টর। সুতরাং সেই জায়গা থেকে খুব উঁচু মান কেউ পাবেন বলে আমার মনে হয় না, যাদের নাম বা কথা উঠছে। এটা এক। দুই নাম্বার, এখানে একটা উল্লেখ থাকে যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রদূত ছিলেন যার নাম ছিল মার্শা বার্নিকেট। যদি আমি, হ্যাঁ, তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা ব্যাপার হয়ে গেছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা একবার ক্ষমতায় আসে, ডেমোক্রেটরা একবার আসে, কিন্তু রিপাবলিকান অর ডেমোক্রেট ইররেসপেক্টিভ তারা তাদের রাষ্ট্রদূত যেই হোক তাকে তারা ওন করে। রাষ্ট্রদূত মানে ওই দেশ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, বিকজ হি অর শি ইজ ক্যারিং দ্য ফ্ল্যাগ অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এন্ড দ্যাটস এ ভেরি বিগ ডিল ফর আমেরিকানস অ্যান্ড অলসো ইন আমেরিকান পলিটিক্স। বিকজ আপনি জানেন যে আমাদের দেশে যেমন ধরেন নির্বাহী ক্ষমতার যিনি অধিকর্তা অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী, তিনি চাইলেই যে কাউকে রাষ্ট্রদূত বানাতে পারেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারটা এরকম না। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রদূতের অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ টু বি অ্যাপ্রুভড and acknowledged by the Senate. So it's a very big deal, it's a big thing. একদিকে নমিনেট করা, আরেকদিকে অ্যাপ্রুভালের ব্যাপার আছে। তো সেই জায়গা থেকে যেটা হচ্ছে যে জনাব জাহাঙ্গীর কবির নানক সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কিন্তু মার্শা বার্নিকেটের গাড়িতে হামলা করার যে মামলা, সেই মামলার তো উনি এক নম্বর আসামি। এবং আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, তদন্ত করে তার নামটা কিন্তু মামলা থেকে বাদ দিতে পারে নাই। তার মানে কি? তার মানে হচ্ছে যে প্রচন্ড চাপ ওই মামলার ব্যাপারে ছিল। এখন এমত অবস্থায় যারা ধরেন চোখ কান খোলা রাখে, ইন্ডিয়ার মতো জায়গায় যেটা পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ, সেই দেশের একজন রাজনীতিবিদ বুঝে না বুঝে না খোঁজ নিয়ে চলে যাবেন, আমি আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তার মানে আওয়ামী লীগের এমন ব্যাকগ্রাউন্ডের নেতাদের ডাকে সাড়া দিলেন না অতিথিরা, নাকি আওয়ামী লীগের ডাকেই আসলে এখন আর সাড়া মিলছে না? না, ওটা আওয়ামী লীগের ডাক কিভাবে হচ্ছে? এটার অফিসিয়াল অবস্থানটা কোথায়? এটা তো কোনো, প্রথম কথা এটা কোনো অফিসিয়াল অবস্থান নেই। দ্বিতীয় কথা হচ্ছে ব্যক্তির ডাকে তো সারা দেবেন না। আমি তো সেটাই আপনাকে বুঝাচ্ছি যে ভারত অলরেডি একটা টাসলের ভিতরে আছে উইথ মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু কিন্তু সেখানে ব্যক্তির ডাক কেন? মানে ব্যক্তি ডাকবেনই বা কেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য না, আছে। সেটা আমি জানি না, আমি অন্তর্যামী না, আমি কে কি চিন্তা করে করছেন, কত পয়েন্ট নেওয়ার জন্য করছেন বা কি চিন্তা ভাবনা, আই ডোন্ট নো। যদি সত্যি দলের ভালো হতো এটা করার মধ্যে দিয়ে, তাহলে সেটা আমি অ্যাপ্রিসিয়েট করবো না কেন? আমি তো আওয়ামী লীগের জন্য কর্মী। হ্যাঁ, আমার তো হারানোর আছে, পাওয়ার কিছু নাই। হ্যাঁ, দল ভালো করলেই সেটা আমার পাওয়া, দল ভালো জায়গায় গেলেই সেটা আমার পাওয়া, আমি তাই মনে করি। শুধু আমার একার না, কোটি মানুষের পাওয়া। কারণ বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্য যদি ফিরে আসে আওয়ামী লীগ ফিরে আসার মধ্য দিয়ে, তাহলে এটার উপকার শুধু আওয়ামী লীগ যিনি করেন তিনি পাবেন না, এটার উপকার 17 কোটি মানুষই পাবেন। যে কোনো জায়গার ভারসাম্যর উপকার সকলে পায়। সমস্যাটা হয়ে যাচ্ছে যে আমরা যত নিবিড় ভাবে চিন্তা করতে চাই না, যাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি তারা তার থেকেও বেশি নিবিড় ভাবে চিন্তা করছে। এবং সমস্যা হচ্ছে যেই অতি ভারত নির্ভরতার উপরে ভিত্তি করে আমাদের কর্মকাণ্ডগুলো আমরা সাজানোর চেষ্টা করেছি, সেই জায়গাটা থেকে আমরা এখন আছি। ভারত with open arms they are trying to help the BNP government, the newly elected honorable prime minister. এখন সেই জায়গায় আপনার ভালো না লাগতে পারে, আমার ভালো না লাগতে পারে, কিন্তু আমাদেরকে তো মানিয়ে নিয়ে সামনে আমরা কি করব সেটা ঠিক করতে হবে। তো 12 ফেব্রুয়ারির আপনি বলছেন নির্বাচনের যে পরে ভারত এখন, মানে আমি আসলে এই প্রসঙ্গের এখনো আসতে চাইনি, আগের প্রসঙ্গ শেষ হয়নি, তবে এটা হারিয়ে যাবে বলে একটু প্রশ্নটা করে রাখি যে বলছেন ভারত এখন মানে নতুন ইলেক্টেড সরকারকে সহযোগিতা করছে পূর্ণ দমে।
আমার গত অনুষ্ঠানে ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাত। তিনি বলছেন যে ভারতের আশীর্বাদেই ক্ষমতায় গেছে বিএনপি। আপনিও কি এটার সাথে একমত পোষণ করবেন? আমি তো এভাবে কথা বলি না আসলে। প্রথম কথা হচ্ছে যে ডক্টর হাবিব মিল্লাত যার কথা বললেন, ওনাকে আমি খুব সম্মান করি, খুব শিক্ষিত মানুষ। উনি একজন সফল চিকিৎসক, একজন সার্জন ছিলেন, এবং আপনি জানেন উনি বাংলাদেশের বাইরে দীর্ঘদিন সফলতার সাথে ওনার চিকিৎসা পেশা পরিচালিত করেছেন। জ্ঞানী মানুষ। আমি ওনার কথায় যাওয়ার আগে বলি, আপনার এখানে যতজন আমরা আসি আওয়ামী লীগের পক্ষ থেকে, কয়জন আপনি মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর সাথে কথা বলে, এন্ডোর্সমেন্ট নিয়ে এসে কথা বলে? কেউ তো কিছুই জানে না, এসে কি নিয়ে কথা বলতেছে। ভারতের এখন এখন আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি। ভারতের সমর্থন নিয়ে এসেছি কি আসেনি, সেটা তো অনেক গভীর বিষয়। আমি একটু অগভীর জায়গায় কথা বলি। সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যখন জয়শঙ্কর ঢাকায় আসছেন, প্রশ্নগুলো এইভাবে হতে হবে যে ওনার কি অপশন ছিল কিনা না আসার? নিশ্চয়ই ছিল। ওনার জায়গায় উনি পররাষ্ট্র সচিব পর্যায়ের কাউকে পাঠাতে পারতেন। ওনাদের পররাষ্ট্র বিষয়ক যে সংসদীয় কমিটি, হ্যাঁ, যেটা সভাপতি আমাদের খুবই নাম করে একজন সাংসদ ভারতে, ওনার নামটা হলো কি বলে, যাই ভুলে গেছি, মনে পড়লে বলবো, শশী থারুর। হ্যাঁ, তাকে পাঠাতে পারতেন। আপনি একসময় বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত ছিলেন হর্ষবর্ধন সিংলা, যিনি এখন রাজ্যসভার সদস্য, তাকে পাঠাতে পারতেন। অপশন গুলা কি কি ছিল? অনেক অপশন ছিল। বাট জয়শঙ্করজি নিজে আসার সিদ্ধান্ত নিলেন। এখন আপনি এটা খাতায় লিখে ফেলেন। 2 নাম্বার, ওনার সাথে প্রণয় বার্মা, সে যাওয়া আশা করছে। এরপরে আপনি ভারতের সংসদে বেগম খালেদা জিয়ার জন্য শোক এটা প্রস্তাব একদম হচ্ছে। ওপেন যে ভারত সমর্থন একরকম দিচ্ছে, কিন্তু না না, এভাবে না, তার এভাবে আশীর্বাদে হবে না। আসছে, এটি কি? না, আমি একটা ভিন্ন আঙ্গিক দেওয়ার চেষ্টা করছি আপনার অনুষ্ঠানে, একদমই না। ইটস এ কোয়েশ্চেন অফ অপশন। আমি আওয়ামী লীগকে ফেলে দিচ্ছি না, আমি কাউকে উপরে উঠেছি, আমি আপনাকে রিয়েলিটি গুলো বলতেছি। আপনি ভারতের সংসদে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আপনি শোক প্রস্তাব করলেন। এখন অপশন গুলো কি? প্রস্তাব হচ্ছে যে হুসেন মোহাম্মদ এরশাদ 9 বছর রাষ্ট্রপতি ছিল, তার তো ভারতের সাথে কোনো বিমাতা সুলভ সম্পর্ক ছিল না, কিন্তু তার নাম কি সংসদে উঠেছে? উঠে নাই। এর আগে অনেক রাষ্ট্রপতি, আরো অনেক প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেছেন, তাদের কারো নাম কি সংসদে শোক প্রস্তাব দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। তার মানে কি, অপশন ছিল শোক প্রস্তাব না আনার, কিন্তু নেওয়া হয়েছে। গেল। এবার আপনি চলে আসেন সামনের দিকে। নির্বাচন হওয়ার পরে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কি ভারত অভিনন্দন জানিয়েছে? হ্যাঁ, জানিয়েছে। অপশন ছিল না জানানো? হ্যাঁ ছিল, কিন্তু অভিনন্দন জানিয়েছে। তেল সংকট, বৈশ্বিক সংকট, সেখানে ভারত বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস কি জানাচ্ছে? জানাচ্ছে। কারণ কি? আপনার অনুষ্ঠান আমি এর আগেও বলেছি, এখনো বলছি, জামাতে ইসলামী ক্ষমতায় আসার থেকে বিএনপি ক্ষমতায় আসা তাদের জন্য বেটার অপশন। এখন এই যে বাস্তবতা, এই বাস্তবতাটা বুঝে আওয়ামী লীগের নেতা কর্মীকে কথাটা বলতে হবে। আমরা এমন কিছু করব না যে বাধ্য হয়ে সব অপশনের পথ আমরা বন্ধ করে দিব। রাজনীতি তো একদিনের ব্যাপার না। এমন কি হচ্ছে যে আওয়ামী লীগকে ছেড়ে ভারত এখন বিএনপির হাত ধরছে? না, আমি তো বলেছি এখানে ছেড়ে দেওয়ার তো কোনো বিষয় নেই, ইটস এ কোয়েশ্চেন অফ অপশন। ছেড়ে দেওয়ার কি হলো? আমি আমার বাসা থেকে বের হলাম, আমার বাসায় ডানেও যেতে পারি, গেট থেকে বামেও যেতে পারি। আমি দেখলাম ডান দিকের পথে জাম বেশি, আমি আপাতত সময় বাঁচানোর জন্য বাম দিকে গেলাম। এর মানে কি এই যে ডানের পথে আমি আর কোনোদিন যাব না? সুতরাং ছেড়ে দেওয়া এই ধরনের শব্দ তো আমি ইউজ করবো না। আমি বলবো যে আন্ডার দ্য প্রিভেলিং সার্কামস্টান্সেস দ্য বেস্ট অপশন দ্যাট ইন্ডিয়া হ্যাজ, they have all the moral and ethical right to choose the best option for their own people, for their own democracy. That's what they have done. তারা ওই কাজটাই করেছেন। এখন ধরেন হাবিবুল্লাহ আঙ্কেল, আমি ওনাকে আঙ্কেল বলি, খালু বলি, হ্যাঁ, খুবই বিনয়ী মানুষ, ভালো মানুষ। যদি সত্যি উনি আওয়ামী লীগের আগামী দিনের নেতৃত্বে টিকতে পারেন, তাহলে আমি মনে করি আওয়ামী লীগ কিছু একটা পাবে। প্রবলেমটা হচ্ছে যে উনি যখন এমপি ছিলেন তখন তো উনি সিরাজগঞ্জ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, বা বোধহয় সভাপতি ছিলেন। একদিনের নোটিশে তো ওনাকে সভাপতি পদ থেকে উধাও করে দেওয়া হয়েছে। এখন আমি যেই চক্রটা বা যে সিন্ডিকেটটা দেখি যে আমাদের প্রাণ প্রিয়
জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগকে যারা আসলে অন্ধকার ভাবে নিয়ন্ত্রণ এতদিন করেছেন, তারা তো এখনো আগের জায়গায় আছেন। তারা প্রথম সুযোগ পাওয়া মাত্র এই ডক্টর হাবিব মিল্লাতকে আবার ফেলে দিবে। বুঝলেন, এখানে তো অনেক ইকুয়েশন আছে। এখানে সৈয়দা সাজেদা চৌধুরী, হাবিব মিল্লাত সাহেবের শ্বশুর মানে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, অর্থাৎ আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক বেআই সাহেব, হ্যাঁ, আপনার এদিকে আমাদের জাতীয় চার নেতার সন্তান, আমাদের নেতা মরহুম নাসিম সাহেবের এলাকার রাজনৈতিক একটা সমীকরণ, সেখানে আবার হাবিবুল্লাহ সাহেব সিরাজগঞ্জের কাজীপাড়ার কি বলে যে সিরাজগঞ্জের সেখানে এমপি, সবকিছু মিলিয়ে একটা পরিস্থিতি যেটাতে আসলে আবার আগের চর্চা যে আসবে না সেটা আপনি বুঝলেন কিভাবে? সেই আগের চর্চাতে বা আপনি যে বলছিলেন অন্ধকারে রাখা শেখ হাসিনাকে কারা রেখেছিল, কাদের কথা আপনি মিন করছেন? এটা তো বহুবার আপনার অনুষ্ঠানে বলেছি। কেন আমার কাদের চাচা রেখেছিলেন, এখনো রাখছেন। হ্যাঁ, কেন আপনি এই যে একটু আগে যারা ইফতারের আনাহত ওনারা করেছেন, কেন করবেন না? আপনি একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে, আহমেদ সফার একটা খুব দামি কথা আছে, বুঝলেন, এটা আমরা ভুলে গেছি, আমি বলতে চাই। আপনি মিছিল করলেন, মিটিং করলেন, ডাজ ইট সলভ ইউর প্রবলেম? নো, ইট ডাজন্ট। কেন? কারণ রাজনীতির সবচেয়ে বড় সাফল্যের জায়গা হচ্ছে বুদ্ধিদীপ্ত, নৈতিকতায় পুষ্ট একটা মেরুদণ্ড, অর্থাৎ ইংরেজিতে বলা যেতে পারে মোরালি, এথিক্যালি অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি সাউন্ড স্পাইন অর ব্যাকবোন। 5ই আগস্ট 2024 সালের পরে আওয়ামী লীগের এই যে একটা নৈতিক এবং বুদ্ধিদীপ্ত আধ্যাত্মিক কমা, আতলামি নির্ভর বলতে পারেন, হ্যাঁ, আতেল নির্ভর, বুদ্ধিদীপ্ত নির্ভর যে মেরুদণ্ড বা যে নৈতিক জায়গাটা, যে স্পাইন, ইট হ্যাজ বিন টোটালি শ্যাটার্ড। আপনি এটা ঠিক না করে শুধু মেঠো স্লোগান দিয়ে আপনি কি পারবেন দাঁড়াতে? এটা কি হয়? আপনি একটা সামরিক বাহিনীর একটা অংশকে নিয়ে যখন কোনো যুদ্ধে যান, সেই যুদ্ধে যাওয়ার আগে তাদের যে কমান্ডার, তাদের যে জেনারেল, তাকে রীতিমতো তার সৈন্যবাহিনীকে উদ্বুদ্ধ করার জন্য ওই যুদ্ধের নৈতিকতা নিয়ে কথা বলতে হয়। জি, এখন আসলে সেই মেরুদণ্ড 2024 ঠিক সালের করার কোনো প্রক্রিয়া চলছে কিনা এই প্রসঙ্গটাতে আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। তবে এটা আপনি আরেকটু ওই প্রসঙ্গটা শেষ করি যে ওই যে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সেখানে যে আয়োজনটা হলো, না, সেখানে একটা লুকোচুরি রকমের ভাব, যদিও প্রকাশ্যে একটা আয়োজন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার আয়োজনটা হচ্ছে, কিন্তু এই জি, যে কারা ছিলেন সেটি বলা হচ্ছে না। বা এর আগেও আমি আমার অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা এসেছেন, আমি যিনি আসলে ফ্লপ হয়েছে এই জন্য বলছে না, শেখ প্রোগ্রাম হাসিনার সাথে, ফ্লপ, ধরেন শেখ হাসিনার প্রোগ্রাম সাথে, ফ্লপ। কেন আপনি বুঝতে পারবেন প্রোগ্রাম ফ্লপ? হু অথরাইজড ইট ইউ থিঙ্ক? আপনাকে আমি বললাম কি, আমি তো অনেক কিছু ইঙ্গিত, সবকিছু তো মানে হয়েছে কি, আমার তো অলরেডি অনেক শত্রু। জিনিসটা হচ্ছে আমরা বাংলাদেশের ভালো চাই, আমরা আওয়ামী লীগের ভালো চাই। আমি আপনাকে বারবার একটা কথা বলেছি যে যে যত যায় কিছু বলুক, দিনের শেষে বাবা মা ভাই বোন সহ যে সংসার, ওটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর সংসার। তাই বলে কি একা মা কোনো সন্তানকে বড় করে না? করে তো। একা বাবা কোনো সন্তানকে বড় করে না? করে তো। অনেক ভাই বোনের তো বাবা মাও থাকে না, হয়তো এতিমখানা থেকেও তো অনেক সন্তান বড় হয়ে ওঠে, ভালো হয়ে ওঠে, হয়, কিন্তু সেটা কি সবচেয়ে সুন্দর? না। সবচেয়ে সুন্দর ছবিটা হচ্ছে বাবা মা ভাই বোন অ্যাজ এ ইউনিট, কারেক্ট? তো বাংলাদেশ তো একটা সুন্দর দেশ, সেই দেশে আওয়ামী লীগ থাকবে, সাথে আরো 10টা গণতান্ত্রিক দল থাকবে, তারা নির্বাচন করবে, একবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, মানুষ পছন্দ না করলে আরেকজন আসবে, এটাই তো সবচেয়ে সুন্দর চিত্র, কারেক্ট? এখন ঘটনা হচ্ছে যে আমরা কি রাজনীতির ওই জায়গায় আছি? আপনি যে বলছেন লুকোচুরি, লুকোচুরি হবে না কেন? এটা তো স্কোর করার জিনিস। চেষ্টা করতেছেন কিছু একটা না, কইরা তারপরে ধরুন দৃষ্টি আমি আরো আকর্ষণ কয়েকটা করার। বিষয় মিলিয়ে বলতে চাই। ধরেন মাঝে মাঝেই শুনি, মানে অন্তত দুই একবার তো শুনেইছি যে শেখ হাসিনার সাথে সরাসরি গিয়ে বৈঠক করছেন আওয়ামী শোনেন, লীগের আমি কয়েকজন আপনাকে বলি, নেতারা। আমি কিন্তু হাবিব তখন আমি যারা আমি বৈঠকে একটা, যাচ্ছেন আমার একটা তাদেরকে আমি অন্যায় জিজ্ঞাসা হবে করছি, প্রশ্নটা শেষ করি, যে কি হলো বা কি উদ্দেশ্যে কথা হলো, কি কথা হলো, না? কেউ প্রকাশ করেন শোনেন, না। আহ, আ- আমি আমার এই কথাটা না বললে অন্যায় হবে, আমি মনে করি আপনার এই উত্তর আপনি পাবেন যদি ডক্টর হাবিবে মিল্লাতের মতো শিক্ষিত লোকদেরকে আওয়ামী লীগ এখন দৃশ্যমান ভাবে নেতৃত্বের জায়গায় আনতে পারে, এন্ডোর্স করতে পারে অফিসিয়ালি, তাহলে তো ওয়েল এন্ড গুড। নতুন প্রজন্মের ছেলে মেয়েকে দেখাতে পারবেন যে লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়া চড়ে, সে শুধু গাড়ি ঘোড়া সে চড়ে না, তার মাথায়ও বুকুট চড়ে। কিন্তু আপনি এখন যেই নেতৃত্ব রাখছেন, আহা কি বাহার, এ দিয়ে আপনি নতুন প্রজন্মকে কি জয় করতে পারবেন? হ্যাঁ,
আপনি নিজের লোকদেরকেই তো জয় করতে পারতেছেন না, আর নতুন প্রজন্ম তো বাদ দিলাম। আপনাকে আমি একটা খুব সিম্পল, আজকে আপনার অনুষ্ঠানে এসেছি, আমি মনে করি আমার জায়গা থেকে আমরা ভালোবাসতে পারি, দুটো কথা বলতে পারি, মতামত প্রকাশ করতে পারি। কেউ বুঝতে পারে, কেউ ভুল বুঝতে পারে, এটা তাদের ব্যাপার। আই রিয়েলি ডোন্ট কেয়ার। আপনি একটা চিন্তা করেন, আমাদেরকে সামনে এগোতে হবে। আমাদের বাইরে একটা অবস্থান আছে, আমরা পালিয়ে এসেছি অনেকে, রাইট? যাদের একটু লজ্জা শরম আছে তারা বলে পালিয়ে এসেছে, আর যাদের লজ্জা শরম নাই তারা বলে তারা নাকি স্থান পরিবর্তন করেছে, তারা পালায়নি। তো অত বেহায়া হতে চাই না। হ্যাঁ, পালিয়ে এসেছি, পালিয়ে আছি নিজেকে বাঁচানোর জন্য। যান বাঁচানো ফরজ, এতে লজ্জার কিছু নাই। যারা বাইরে পালিয়ে আছেন তাদের ভিতর থেকে একটু অনুকরণ করা যায়, একটু অনুসরণ করা যায়, বা একটু তাদের পোর্টফোলিওটা মানুষকে বলা যায়, ভাই উনি তো একটু অ্যাকমপ্লিশড। এই ধরনের কয়েকটা লোককে সামনে আনা যেতে পারে এই বিপদের সময়। কারা তারা, এমন কে কে আছেন? এই যে আপনার অনুষ্ঠানে আসে ডক্টর হাবিবুল্লাহ আসতে পারে, কেন আসবে না? অসুবিধা কোথায়? আপনার এখানে যদিও আমিন ভাই খুবই মানে টু ব্লাইন্ড, মানে এত বেশি তেল মারা আমি পছন্দ করি না, টু মাচ, অতিরিক্ত তেল। বাট তারপর আমার মনে হয় ভদ্রলোক, শিক্ষিত মানুষ, ভদ্রলোক, ছাত্র রাজনীতি করেছেন। হ্যাঁ, আবার আপনি যদি ফিরে আসেন আপনার নিজের মাতৃভূমিতে, তাহলে আমাদের মাইনুদ্দিন হাসান চৌধুরী সাহেব, আমি কয়েকটা নাম বলছি, আমি কাউকে বাদ দিয়ে উপর নিচে করছি না, যিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, এক্সট্রিমলি এডুকেটেড, এক্সট্রিমলি নলেজেবল, and he is not a conventionally charismatic person, but he has charisma. জ্ঞান এবং শিক্ষার নিজস্ব একটা ক্যারিজম্যাটিক ধার থাকে। সবসময় একদম অভিনয় কইরা আপনার কি বলে যে রবার্ট ডিনিরোর মতো করে ডেলিভারি দেওয়া লাগে না। when you are educated, when you are knowledgeable, when you say something, that itself is a charismatic delivery. আপনি মাননীয় হাসপাতালকে প্রমোট করতে পারেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন মাকসুদ কামাল স্যার, হোয়াট ডাজ হি হ্যাভ টু লুজ? তার বড় ভাই শাহজাহান কামাল সাহেব নোয়াখালী ফেনী আওয়ামী লীগের সভাপতি ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তারা মুক্তিযোদ্ধা পরিবারের। আপনি তারা আওয়ামী লীগের মুখপাত্র করতে পারেন, করেন না, 2 দিনের জন্য করেন, তাও করেন, অসুবিধা কোথায়? হি নোজ হাউ টু স্পিক, হি রিপ্রেজেন্টস এ ফ্রেটার্নিটি। আপনি এই যে আমাদের কার্জন ভাই, আমি যেহেতু শিক্ষক স্যারই বলবো, হাফিজুর রহমান কার্জন, হ্যাঁ, তাকে যে আপনি অ্যারেস্ট করে নিয়ে গেলেন এই যে পান্না সাহেবের সাথে, তারপরে এদের সাথে, তাদেরকে আপনি ভয় পাইতে দেখছেন? সে ভয় পায়? সে তো স্বাধীনতার সপক্ষের মানুষ, সে তো বঙ্গবন্ধুর মানুষ, সে তো আওয়ামী লীগকে সমর্থন করে। কই আপনি কি প্রমোট করছেন তাদেরকে? এই ধরনের জামাল উদ্দিন স্যার, অনেকে বলতে পারে দুর্দান্ত সাহস, একটু পাগলাটে, তাতে কি? হি ইজ উইলিং টু টেক দ্যাট রিস্ক। আপনি কি তারা জায়গা দিচ্ছেন? আমি জানি না কোন আন্তর্জাতিক সমীকরণ আপনি দিচ্ছেন না বা দিবেন না, বাট আমি তো এরকম ধরেন জিনাত হুদা আপা, ওনার স্বামী চান ভাই, ওনাকে নিয়ে অনেক কথাবার্তা আছে, বা উনি ভিসি ছিলেন, কতটা সফল ছিলেন মানছেন সেটা না, কিন্তু ডক্টর জিনাত হুদার পলিটিক্যাল কমিটমেন্ট নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে? তারা কি আসলে এই দায়িত্ব নিতে আগ্রহী এখন? আপনি তো প্রস্তাব করছেন। তারা নিতে আগ্রহী কিনা আমি জানি না, কিন্তু আপনি কি এক্সপ্লোর করেছেন? আচ্ছা, আপনি গবেষণাটা আপনার করেছেন? কাছে এটাই জানতে চাচ্ছিলাম যে আপনার কাছে কি মনে হয়? একটু এই প্রশ্নটা করতে চাই না যে এই শুনেন, নেতৃত্ব যাদেরকে আপনি বলছেন মেরুদণ্ডহীন বর্তমানে অবস্থায় আছে 5ই আগস্টের পরে, অন্তত এই নেতৃত্বের মধ্য দিয়ে এখন আবার নতুন করে বাংলাদেশের রাজনীতিতে ফেরার একটা মানে নির্বাচনী রাজনীতিতে ফেরার একটা কৌশল কিনা এটা, মানে প্রধানমন্ত্রী একটু শেষ করি। জি, আপনি ঠিকই বলছেন, আমি আসলে ওদিকেই যাচ্ছি যে আইনজীবী ফোরাম থেকে শুরু করে স্থানীয় সংসদ নির্বাচন সবখানে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ, এমনটি জানিয়েছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। মানে এই নেতৃত্ব দিয়েই এই বিষয়গুলোতে তিনি এগোতে চান। আপনার কাছে এই বিষয়ে কি মনে হয়? আচ্ছা, আমি আগের কথাটা পুরো শেষ করতে পারি নাই, আপনার এখানে উত্তর পাবেন, আমি আসতেছি। আওয়ামী লীগ নাকি ফ্যাসিবাদী দল? আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ? তো নিষিদ্ধ দলে নিশ্চয়ই কোন একটা অপরাধ আছে। আওয়ামী লীগ কোন ফৌজদারি দণ্ডবিধির অধীনে জারিকৃত মামলার কত নম্বর আসামি আপনি জানেন? ডু ইউ নো? আওয়ামী লীগকে দল হিসাবে কোন মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কত নাম্বার? রাইট, তাহলে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন কিভাবে? যদি যৌক্তিকভাবে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ না করতে পারেন, আমার নামে যদি কোনো আনুষ্ঠানিক অভিযোগ না থেকে থাকে, আওয়ামী লীগ যদি কোনো মামলায় অভিযুক্ত 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বার বা চতুর্থ আসামি না হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের নিযুক্ত আইনজীবীকে বাংলাদেশে
আমি আপনাকে 200 আইনজীবীর নাম বলতে পারবো যারা দিনে দুপুরে আওয়ামী লীগের কথা বলবে ভয় পায় না। আপনি আজ অবধি 18 মাস পার হয়ে গেছে, আপনি একজন আইনজীবী নিয়োগ করলেন না কেন আওয়ামী লীগের পক্ষ থেকে? আপনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকে আপনি সর্বসম্মতির সিদ্ধান্ত নিয়ে আপনি একজন না হোক গ্রুপ অফ লয়ার্সকে আপনি অ্যাপয়েন্ট করতে পারতেন, যারা আপনার পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে না কথাগুলো বলতে পারত। একদিনে তো আর ঝড় উঠে না, একদিনে তো আর স্রোত তৈরি হয় না, একদিনে পৃথিবীও তৈরি হয় না। বাইবেলও বলা আছে 6 দিন লাগছে পৃথিবী তৈরি হইতে। আপনাকে আপনার পদক্ষেপটা তো নিতে হবে। We have not done it. Why? It's a big question. তাহলে কি যদি কেউ মনে করে যে আওয়ামী লীগের ভিতরে আইনজীবীদের যে পলিটিক্স, সেই পলিটিক্সে সেই গ্রুপিং এ এখনো আমরা আক্রান্ত, তাহলে কি ভুল মনে করা হবে? যেই নষ্ট রাজনীতির কারণে আওয়ামী লীগের আইনজীবীরা দিনে দিনে আওয়ামী মহলে দুর্বল হয়ে গেছে, সেই রাজনীতি কি তাহলে এখনো চলমান? আজকের যে বিরাজমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনি আইনজীবী সমিতির একটা নির্বাচন করে কি প্রমাণ করবেন? ওগুলো তো ইকুয়েশনের আইনজীবী নির্বাচন। সমিতির নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন, শুনেন, নির্বাচন থেকে সব আমি নির্বাচন বলছি করবে। আইনজীবী সমিতির নির্বাচন হচ্ছে সমীকরণের নির্বাচন, হিসাবের নির্বাচন। সেখানে আদর্শ থেকে পেশাদারিত্বের যে সমীকরণ, যে হিসাব, সেটা বেশি মুখ্য। ও দিয়ে আপনি বাংলাদেশে দাঁড়াইতে পারবেন কিনা কিছু নির্ণয় হবে না, কিচ্ছু নির্ণয় হবে না। ভালো, ইটস গুড যে আমরা সব নির্বাচনে অংশ, তাতে কি? তাতে কি? আপনি বনানী ক্লাব, ওই গুলশান ক্লাব, ওই ঢাকা ক্লাবের সভাপতি হলে কি যায় আসে? নাথিং। আপনি বাংলাদেশের কিন্তু ধরেন মানুষকে নিয়ে স্থানীয় ডিল সরকার করতেছেন। নির্বাচন, ইউপি সদস্য বা মেম্বার হওয়া, সিটি কর্পোরেশনের মেয়র হওয়া, এরকম নির্বাচন হ্যাঁ, যেতে পারে। আপনি 17 বছর ধরে যে নৌকা মার্কা দিয়ে আপনার নিজের তৃণমূলকে ভাগ করে ফেলছেন, সেই স্থানীয় সরকার নির্বাচনে গেলে আপনি ঐক্যবদ্ধ আওয়ামী লীগের অবস্থান পাবেন নাকি? আসলে যে গতবার নৌকা পায়নি সে দাঁড়াবে না? যে টাকা দিয়ে নৌকা নিয়ে গিয়ে জিতে এসেছে জোর করে, তাকে আবার সে হারানোর চেষ্টা করবে না? যে এলাকায় যেতে পারছে না এই অসময়ে, ওই সময় এই নৌকায়, অসময়ে না মানে না, দুঃসময় একটু নাকি একটু আবার প্লিজ, মিলে যায়। একটু প্লিজ, একটু আপা, একটু প্লিজ। যিনি নৌকা নিয়ে জিতেছেন, যে তারপরে 24শে আগস্ট এই গণঅভ্যুত্থানের পরে আর এলাকায় যেতে পারছেন না, তিনি কি আপনি মনে করছেন আওয়ামী লীগের যিনি নিশ্ছিদ্র ভাবমূর্তি নিয়ে দাঁড়াচ্ছেন নৌকা ছাড়া, তাকে সহযোগিতা করবেন নাকি অন্য পক্ষকে সহযোগিতা করবেন? দিজ আর অপশনস, দিজ আর কোয়েশ্চেন্স। আমি আপনাকে প্রশ্ন করছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে। আপনার এই অনুষ্ঠান লক্ষ লক্ষ মানুষ দেখেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখেন। 17 বছর আওয়ামী লীগের যে তৃণমূলের খবর হইলো না, এখন শুধু তৃণমূল আর তৃণমূল। আহা হা, তারাও দেখবে, তারাও প্রশ্নগুলো করবে। আমি এটা বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে গত 5 আগস্ট 2024-এর পরে বহু সুযোগ আমাদের এসেছে ঘুরে দাঁড়ানো, বাট কি জানি অজানা কারণে আমরা ঘুরে দাঁড়াতে পারি বহু নাই। সুযোগ এসে ঘুরে দাঁড়ানোর কেমন? বহু বহু সুযোগ এসেছিল। এই যে আপনাকে যেটা বলছি, there are people, আপনার গত 1 বছর 8 মাস 6 মাস ধরে তো মানুষ দেখাচ্ছে যারা সাহস নিয়ে নামতে পারে। আপনাকে আমি কি বললাম যে মিছিলের দরকার, সমাবেশের দরকার, ঝটিকা অবস্থান কর্মসূচির দরকার, কিন্তু তার পিছনে একটা ইন্টেলেকচুয়াল ব্যাকবোন, সেটা তার থেকেও বেশি দরকার। এবং এই অবস্থায় আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনার মাধ্যমে যদি প্রশ্ন করি, আওয়ামী লীগের সেকেন্ড টায়ারের কোন লোককে আপনি ইন্টেলেকচুয়াল মেরুদণ্ড বলবেন বাংলাদেশ আওয়ামী লীগের? নাম বলতে পারবেন না একটা? দের ইজ নো ওয়ান, একজন নাই। কিন্তু ওই জায়গা, ওই নেতৃত্ব দেওয়ার মতো লোক আওয়ামী লীগে আবার নাই, সেটাও সঠিক না। এখনো হাজার হাজার শত শত লোক আছে, কিন্তু আমরা ডিপ্লিট করছি। আচ্ছা, তার মানুষ মানে যখন সামনের গুলি খায়, নির্বাচনগুলোতে অংশগ্রহণ করলেও খুব আশাবাদী হওয়ার কিছু আপনি দেখছেন না। একদমই না, একদমই না। ঠিক আছে, ইলেকশন তো আওয়ামী লীগ তো গণতন্ত্রমুখী দল, নির্বাচন আমাদের করতে হবে, নেত্রী নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই করবেন, কেন করবেন না? কিন্তু এ দিয়ে আপনি খুব কিছু জয় করে ফেলবেন এটা মনে করার কারণ নাই, বরঞ্চ আচ্ছা, কিছু কিছু কিন্তু ক্ষেত্রে কিছু বিভক্তি আরো কিছু বাড়বে। কিছু কিছু জায়গায় আপনাদেরকে একটু শনি কাটছে কিনা বা কিছু কপাল খুলছে কিনা, যেমন ধরেন কোথাও কোথাও দেখা যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, তারা ইফতারের আয়োজন করছে, প্রকাশ্যে ইফতারের আয়োজন করছে। আওয়ামী লীগ নেতাদের অনেকের জামিন হচ্ছে, অনেক মানে অনেক না হলেও কয়েকটি অন্তত আওয়ামী লীগের অফিসের না, তালা খুলেছে। আওয়ামী না, লীগ কিছুটা প্রকাশ্যে আসতে পারছে। আপনার পরিসংখ্যান ভুল।
জামিন হচ্ছে এবং জেল গেট থেকে আবার গ্রেপ্তার হচ্ছে, আপনার পরিসংখ্যান ভুল। জুলাই আগস্টের যে মামলাগুলো সেগুলোতে জামিন হচ্ছে না, আপনার ভুল। হ্যাঁ, জুলাই আগস্টের পাশাপাশি সাপ্লিমেন্টারি অন্যান্য যে কেসগুলো দেওয়া হয়েছিল সেগুলোর জামিন হয়েছে কিছু, সেটা আবার আপনার প্রতিদিন খুব বেশি হলো 70 থেকে 80টা হাইকোর্টে জামিনের ফাইল মুভ করে। জামিনের আবেদন হলো 30,000, প্রতিদিন 70টা, কতদিন লাগবে? ওই লোক জামিন পাওয়ার পরে আবার ঘুরে আসার সময় হলো বই কি? এই হলো বাস্তবতা, দিস দ্য রিয়ালিটি। এবং একটা সামনে মাঝখানে দেখলাম না যে আর আইসিটির একজন আপনি প্রসিকিউটর। কষ্ট করে ইফতার খাওয়াইতেছেন, আরে বাবা তুই নিজে ইফতার কর বাপ। তোর বড় বড় নেতারা তো দামি টুপি পরে লন্ডনে আমেরিকা বসে ইফতার পার্টি দিতেছে, তুই অন্যরা ইফতার না করে তুই নিজে আগে ইফতারটা কর, আগে নিজে ইফতারটা কর। হ্যাঁ, ওই তেল মারার জন্য তুই ইফতার দিতেছস, নিজে ইফতার না খাই তুই পাঁচটার ভিতরে আবার লাঠির বাড়ি খাবি, আবার জেলে যাবি। তুই আগে নিজে ইফতারটা কর বাপ। করার পরে ওই যে ওই আমার